ঠিক রাত 10টা খবর দিন পরে আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। পরিকল্পনা করে এই হত্যা খামেনেইকে কয়েক বছর ধরেই ইরানের সর্বোচ্চ নেতার গোপন ডেরা ও গতিবিধির উপর নজর ইসরায়েলের। নজরদারি চালাতে হ্যাক করা হয় তেহরানের সিসি ক্যামেরা। প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের শীর্ষ নেতা খামেনেইর মৃত্যুতে উত্তাল পশ্চিম এশিয়া। শনিবার ইসরায়েল আমেরিকা যৌথ বিবৃতি দিয়ে জানায় তাদের হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনেইর। Literally minutes. Iran's formerly supreme leader Ayatollah Khamenei is dead. তারপরেই সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। খামেনেইর মৃত্যু কোনো আচমকা হামলায় নয়, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা। ইরানের রাজধানী তেহরান অবস্থিত সে দেশের উত্তরে। বিভিন্ন সূত্রে খবর, তেহরানের প্রায় সবকটি সিসি ক্যামেরা হ্যাক করে ইসরায়েল। সেখান থেকেই খামেনেইর গতিবিধির নজরে রাখতেন গোয়েন্দারা। হ্যাক করা হয় ইরানের বহু গোয়েন্দা আধিকারিকের মোবাইল ফোনও। কয়েক বছর ধরেই সেই সব ফুটেজ গোপনে চলে যাচ্ছিল ইসরায়েলের তেল আভিভে থাকা সার্ভারে। তেহরানের পাস্তুর স্ট্রিট, এখানেই ছিল খামেনেইর অফিস। পাস্তুর স্ট্রিটে রয়েছে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরও। খামেনেইর দপ্তরের কাছে একটি ট্রাফিক ক্যামেরা ইসরায়েলি গোয়েন্দাদের কাছে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। সেখান থেকেই সংগ্রহ করা হয়েছিল খামেনেইর যাবতীয় দিনলিপি। খামেনেইর যাবতীয় তথ্য সংগ্রহ, এরপরে খামেনেইকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করে ইসরায়েল। শেষ পর্যন্ত শনিবার খামেনেইর অফিসে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। পরিবার সহ নিহত ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েলের মিলিটারি সিগন্যালস গোয়েন্দা ইউনিট 8200, ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ, এই দুই সংস্থার আধিকারিকদের নজরেই ছিলেন খামেনেই। খামেনেইর অফিসের ম্যাপ, সুরক্ষা বলয় ভেদ করার খুঁটিনাটি, কোন আধিকারিক কোথায় যাচ্ছেন সব জানতেন তারা। ইসরায়েলের দাবি 1979 সালে ইরানি বিপ্লবের পরেই যাবতীয় সমস্যার শুরু। এবার তা শেষের পথে। Sound familiar? For decades, the Iranian regime has openly called for the destruction of Israel. Ballistic missiles, advanced weapons programs, proxy terrorist groups positioned across the region. At the head of this campaign was Ali Khamenei, the supreme leader who for more than 3 decades advanced Iran's terrorist aims. Khamenei has now been eliminated, along with other senior leaders. His reign of terror is finally over. And like in the story of Purim, we will triumph in the face of terror. The IDF wishes you a safe and happy Purim. একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার দাবি, খামেনেইকে হত্যা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, ঠান্ডা মাথায় নেওয়া এক রাজনৈতিক সিদ্ধান্ত, যার পেছনে রয়েছে ইরান আমেরিকা নিউক্লিয়ার ডিল। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. নিউজ 18 বাংলা। বন্ধ হরমুজ প্রণালী, যুদ্ধের বাজারে আগুন জ্বালানিতেও। ভারতেও বাড়তে পারে অপরিশোধিত তেলের দাম। সিঁদুরে মেঘ দেখছে দেশবাসী। প্রয়োজনের 85% তেল বাইরে থেকে আমদানি করে ভারত। ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও সে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমদানির প্রায় 50% তেলই আসে হরমুজ প্রণালী দিয়ে। এবার বন্ধ সেই পথই। ইরান সেনার উপদেষ্টা সর্দার ইব্রাহিম জব্বারের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ, কেউ পার হতে চাইলে ইরান সেনা জাহাজ ধ্বংস করে দেবে। এই অঞ্চলে ভুলেও না আসার হুঁশিয়ারি জব্বারের। পারস্য উপসাগরের মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। এই পথ দিয়েই 50% তেল আমদানি করে ভারত। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। আশঙ্কা ছিল যে কোনো সময় বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ করে দিতে পারে তেহরান।
এবার সে কথাই জানিয়ে দিল ইরান। সরকারি সূত্রে খবর, দেশে 25 দিনের অপরিশোধিত তেল মজুত রয়েছে। 25 দিনের চাহিদা পূরণের মতো শোধিত জ্বালানিও রয়েছে। ফলে কয়েকদিন হরমুজ বন্ধ থাকলে তেমন কোনো চিন্তা নেই। তবে পণ্য পরিবহনে জাহাজ ভাড়া ও বিমার খরচ বৃদ্ধি পাবে, ফলে চড়বে আমদানি খরচও। কিন্তু দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকলে ধাক্কা খাবে সিএনজি ও রান্নার গ্যাসের আমদানি। এক লাফে অনেকটা বৃদ্ধি পাবে দাম। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিরাট ধাক্কা খাবে ভারতের অর্থনীতি। ভারত বাড়াতে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া। বড় ধাক্কা খেতে পারে শেয়ার বাজার। শুধু ভারত নয়, হরমুজের উপর নির্ভরশীল এশিয়ার অন্যান্য দেশও। হরমুজের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল চীন, তারপরে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া ও জাপান। প্রয়োজনের 80% অপরিশোধিত তেল ইরান থেকে কেনে চীন। চীনের সঙ্গে $400 বিলিয়ন চুক্তি রয়েছে ইরানের। ইরানের অর্থনীতি অনেকাংশে চীনের উপর নির্ভরশীল। সেই প্রভাব কাজে লাগিয়েই হরমুজ খুলে দিতে চাপ দিচ্ছে চীন। দেশে তেল মজুদ, সরকার আশ্বাস দিলেও চিন্তায় দেশবাসী। জ্বালানির দাম কি বাড়বে, সেই চিন্তায় দিন কাটছে সাধারণ মানুষের। নিউজ 18 বাংলা। এবার তেহরানের বিমানবন্দরের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, তেহরানের বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে মৃত্যু মিছিল। হামলা, পাল্টা হামলায় ক্ষতবিক্ষত একাধিক দেশের একাধিক শহর। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি আপনারা দেখছেন, যেখানে মিসাইল অ্যাটাক হয়। দাউ দাউ করে জ্বলছে বিমানবন্দর। ইরানের হাতিয়ার খাইবার শেকান ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর এই খাইবার শেকান দিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিসকে টার্গেট করার দাবি ইরানের, যদিও এই দাবি মানতে নারাজ ইসরায়েল। চার পাঁচ সপ্তাহে ইরান অভিযান শেষের টার্গেট ফের স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংস চ্যালেঞ্জ, তেহরানের নৌসেনা ধ্বংসেরও চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। এসআইআর নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করেছেন, আর সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21-এর বিধানসভা ভোটে বিজেপি যে সব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21-এর বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,54। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182।
অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল, যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21-এ বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988। এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2,004। এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578। সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিকত্ব হবো, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট নিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। 2021-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা। একই পরিবারের 15 নাম বাদ। হ্যাঁ, দীর্ঘ লড়াই করে পাওয়া ভোটাধিকার কেড়ে নিল এসআইআর। নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ, একই পরিবারের 15 জনের নাম বাদ। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি, কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকত্বের অধিকারটাই পাচ্ছি না। একদিকে হুগলি আর একদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। এই ভাগীরথীর পারে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকার চরযাত্রা সিদ্ধি। এখানকার মাহাতো পরিবারের দাবি, তাদের বাড়িতে 15 জন ভোটার। এসআইআর এর পরে 15 জনেরই নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। 15 জন, 3 ভাইয়ের ফ্যামিলি পুরো ভোটার তালিকার নাম ছিল টোটাল বন্ধ, আউট করা, ডিলিট হয়ে গেছে। নদিয়ার চরযাত্রা সিদ্ধি, হুগলি লাগোয়া গ্রাম। মাহাতো পরিবারের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984 সালে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপরে দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মাঝের বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি। 2009 সালে তাদের নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। দীর্ঘ লড়াইয়ের পরে তারা ভোটাধিকার ফিরে পান। এসআইআর এর পরে প্রকাশিত ভোটার তালিকা থেকে ফের নাম বাদ, লেখা ডিলিটেড। আগে তো আমাদের হুগলিতে ছিল, হুগলিতে আমরা তো জন্ম নেই, তখন আমার ঠাকুর দাদা আর ঠাকুরমা ভোট দিয়েছে। হুগলির ডিএম বলছে নাকি যে নদিয়াতে পড়ে, এবার নদিয়ার ডিএম বলছে না আমার মধ্যে পড়ে না। 2009 সালে নদিয়ার ডিএম এসে
দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে, তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম তুললো, কাটলো। আমরা তো একটা আতঙ্কে আছি যে সবকিছু পাচ্ছি কিন্তু আমরা নিজের ভোটের অধিকার, নাগরিকতার অধিকারটাই পাচ্ছি না। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। অল্প সময়ের লাভের আশায় বড় ক্ষতি। পূর্ব কলকাতার জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। প্রমোটাররাই সব ওয়েটল্যান্ডসগুলো নিয়ে শর্ট টার্ম গেমস উইথ দ্য লং টার্ম লস, যে মনিটাইজ করতে হবে, মনিটাইজ প্রপার্টি। কলকাতার কিডনি, পূর্ব কলকাতার জলাভূমি। মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে। এইরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দেদার বেআইনি নির্মাণ। তেমনি দুটি গোডাউনে গত 25শে জানুয়ারি গভীর রাতে আগুন লাগে। উঠতে শুরু করে একের পর এক প্রশ্ন। স্থানীয়দের দাবি, নাজিরাবাদে জলাভূমি বুঝিয়ে দেদার নির্মাণ হয়েছে। এদিকেও জলাভূমি ছিল? এই তো হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে পূর্ব কলকাতার জলাভূমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না। প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতার গরম আরো বাড়বে। এটা অনেক লেট হয়ে গেছে। এটা নজর আরো 10 থেকে 15 বছর আগে দিলে হয়তো কোনো থাকতো, কোনো রেলিভেন্স থাকতো। এখন ইজ অলরেডি ভেরি ভেরি লেট। 1985 সাল নরেন্দ্রপুরের নাজিরাবাদে তখন বিস্তীর্ণ জলাভূমি। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। প্রমোটাররাই সব ওয়েটল্যান্ডসগুলো নিয়ে শর্ট টার্ম গেমস উইথ দ্য লং টার্ম লস, যে মনিটাইজ করতে হবে, মনিটাইজ প্রপার্টি। জাস্টিস উমেশ ব্যানার্জি কবে জাজমেন্ট দিয়েছেন? 1992। কিন্তু কে মানছে? ইন স্পাইট অফ দ্যাট ওয়েটল্যান্ডসগুলো ইনক্রোচড হচ্ছে। নিউজ 18 বাংলা।